হ্যালো স্টুডেন্ট, আজকে এই যে ভিডিওটি এখন করব, এই ভিডিওটি হচ্ছে ক্লাস 11 স্টুডেন্টের জন্য। এবং একক মাত্রা চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটার যে ভিডিওগুলো সেটা পুরোপুরি আপলোড করে দিয়েছি। এবং ওই একক মাত্রা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের কিছু কোশ্চেন সলভ করব, তার একটা ভিডিও আমি পরে আপলোড করব। এবার কথাটা হচ্ছে যে 11-এর এর পরের যে চ্যাপ্টার আছে, একক মাত্রার পরের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আছে একমাত্রিক গতি। তারপরে আছে দেখবে মোশন ইন এ প্লেন বা ভেক্টর চ্যাপ্টার, এইভাবে বিভিন্ন বইতে নাম আছে দেখবে, বা দ্বিমাত্রিক গতি রিলেটেড চ্যাপ্টার। তারপরে নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তগতি, এরকম পরপর করে আছে। এবার এই চ্যাপ্টারগুলোকে পড়ার জন্য দেখবে অনেক সময় আমাদের দরকার পড়বে অবকলন সমাকলন ব্যাপারটা দরকার পড়বে। অর্থাৎ আমি যাকে বলি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কিছু পার্ট দরকার পড়বে। এবার সেই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের অবকলন পার্টটা আজকে ভিডিওতে আলোচনা করব। আর দেখো, এবার এই অবকলন ব্যাপারটা ম্যাথে ডিটেলসে অনেক কিছু আছে, সেখানে অবকলনের অনেক নিয়ম আছে। কিন্তু আমি আবার বলছি যে ফিজিক্সে 11-12-এ যতটুকু দরকার, যেটা জানতেই হবে, না জানলে চলবে না, আমি সেই জিনিসগুলো আলোচনা করব। এবং বেসিক উদাহরণগুলো বা আমি কিছু এক্সাম্পলও সলভ করব ওই নিয়মগুলোর সাথে সাথে। এবং আমরা জানার চেষ্টা করবো যে অবকলনটা কখন ইউজ করব ফিজিক্সে, কখন অ্যাপ্লাই করা হবে, সেটা নিয়ে ভাববো আমরা, সেটা নিয়ে দেখবো। এবং আজকের টপিক ওটা নিয়ে আলোচনা হবে। তো তাহলে হেডিং করতে পারো এইভাবে। দেখবে ম্যাথ যখন সাবজেক্ট যাদের আছে তারা দেখবে যে তোমাদের কলন বিদ্যা বলে একটা পার্ট থাকবে। ওই কলন বিদ্যার মধ্যে দেখবে অবকলন ও সমাকলন বা ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশন এগুলো আলোচনা করবে, এবং ডিটেলসে মানে ওখানকার নিয়মগুলো প্রমাণ করাবে। দেখবে ওখানে অবকলন সমাকলনের আগে দেখবে লিমিট বলে একটা চ্যাপ্টার আসবে। তো ওগুলো অনেক কিছু থাকবে, কিন্তু আমার যেটা দরকার আমি সেগুলো আলোচনা করবো এখানে। তো দেখো, আমি অবকলন তো হেডিং করলাম, অবকলন বা ডিফারেন্সিয়েশন একটা হেডিং করলাম। কিন্তু ফার্স্টে আমাদের কিছু আগে জিনিস জানতে হবে। প্রথমত আমাদের জানতে হবে চলরাশির ব্যাপারটা, যে চলরাশি বা ভ্যারিয়েবল যাকে আমরা বলি, চলরাশি বা ভ্যারিয়েবল এবং ধ্রুবক কনস্ট্যান্ট, এই জিনিসগুলো কি আগে এটাকে আমরা আয়ত্ত করি, তারপর অবকলনের ব্যাপারটা আসছি। ধ্রুবক লেখাটা আসছে, হ্যাঁ ঠিক আছে। চলরাশি ও ধ্রুবক কি এগুলো আগে দেখে নিই আমরা। দেখো, চলরাশি আমরা তাদেরকে বলবো যাদের মানটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেমন? যেমন ধরো, আমি ফিজিক্সের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো, এটা একটা পাত্র, এই পাত্রের এখানে পিস্টন আছে। পিস্টন কি তোমরা হচ্ছে পিস্টনটাকে এইরকম ভাবে নাও। আচ্ছা, ওই যে সিরিজ দেখছো, ইনজেকশন সিরিজ যেটা দেয়, ওখানে ওখানে দেখবে ভেতরে রাবার একটা কালো রঙের থাকে। এইভাবে আমরা প্রেস করি, এইভাবে প্রেস করি না, ওই রাবার কালো রঙের মধ্যে পিস্টন এরকম একটা জিনিস থাকে। এটা চোঙ আকারের একটা পাত্র, মানে আমি যদি একটু 3D-র মতো ছবি রাখানোর চেষ্টা করি, এরকম হবে, এরকম মতো ছবিটা হবে কিভাবে। আর এইভাবে ধরে নাও একটা এরকম চাকতির মতো আছে, এবং অবশ্যই এখানে একটা রাবারের মতো জিনিস আটকানো থাকে যাতে এয়ার টাইট হয় ব্যাপারটা। আর এখানে ধরো একটা এরকম হ্যান্ডেলের মতো আছে, যেটা ধরে আমি প্রেস করতে পারবো বা উপরে নিয়ে যেতে পারবো পিস্টনটাকে। তো ওই পিস্টনটা ওই ওই ছবিটাকে সহজভাবে এখানে আঁকিয়েছি, তাহলে এটা পিস্টন। এবার ধরো এখানে এখানে এই এই যে পাত্রটির ভেতরে এখানে গ্যাস আছে, এগুলো গ্যাসের কণা, এই ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো গ্যাসের কণা। এবার এই গ্যাসটার আয়তন এখন ধরো ভি, আয়তন হচ্ছে ভি বা ভি 1 দিলাম না, ভি 1। এই পিস্টনটাকে যদি আমি নিচের দিকে চাপিয়ে দিই, পিস্টনটাকে নিচের দিকে চাপিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম, এখানে নিয়ে চলে আসলাম, তাহলে যতগুলো ওই যে উপরের উপরের পোর্শনে এখানে যে গ্যাসের কণাগুলো ছিল তারা এই জায়গায় চলে আসলো, এখানে চলে আসলো। তাহলে উপরে এখানে আর কোনো গ্যাসের কণা থাকলো না। পিস্টনটা তো, পিস্টন এটা আগের জায়গা, এখন পিস্টনটাকে নিচে নেমে আনলাম, তাহলে সব গ্যাসের কণাগুলো এখন এখানে চলে আসলো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এখন এর আয়তনটা কি হলো, আয়তনটা কমে গেল। এবং এখন আয়তন, বা আমি একে অন্তিম আয়তন বলে থাকতে পারি, সেটাকে ধরলাম আমি ভি 2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, পিস্টনটাকে এখানে চেপে দেওয়ার জন্য আয়তনটা ভি 1 ছিল, সেটা হয়ে গেল ভি 2। তাহলে আয়তনটা কি হলো, এখানে পাল্টে গেল। তাহলে আয়তনটা এখানে একটা চলরাশি, কারণ তার মানটা এখানে পরিবর্তন হচ্ছে। এবং ম্যাথমেটিক্সে চলরাশিগুলোকে সাধারণত কি এক্স, ওয়াই, জেড, অন্য লেটারে হতে পারে, পি কিউ আর ওগুলো হতে পারে, এগুলো ইউজ করা হয়। এগুলো সিম্বল, এগুলোতে বোঝানো হয় যে হ্যাঁ এটা একটা চলরাশি, অর্থাৎ এর মানটা পরিবর্তনশীল হবে। যেমন দেখুন আয়তন, আয়তনের মানটা পরিবর্তন হচ্ছে।
এটা এটা একটা চলরাশি। কিন্তু ধ্রুবক কি হবে? দেখো ক্লাস 10 যেহেতু পাস করে আসলে, তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে পিভি ইকুয়ালস টু এনআরটি বলে একটা সমীকরণ পড়েছো, যেখানে এই যে আরটা দেখতে পাচ্ছ, এই আরটা, এই আর কে কি বলা হয়েছিল? আদর্শ গ্যাসের ক্ষেত্রে সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং তার মান কত দেওয়া হয়েছিল? 8.3 বা 31, কি ইউনিট ছিল? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা একক দিয়ে 8.31। তো এইটা তোমরা মানটা পড়েছিলে। তাহলে দেখো এই যে ধ্রুবক মানে কি? যেসব রাশির বা যার একটা নির্দিষ্ট মান আছে এবং যার মানটা পরিবর্তনশীল হবে না, তাকে আমরা বলবো ধ্রুবক। যেমন আদর্শ গ্যাসের সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান এটা হয় 8.31। তাহলে এটা কি? একটা নির্দিষ্ট মান, এটা মান পরিবর্তন হবে না, ওই জন্য একে বলা হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক মানে বুঝবো যেসব রাশির বা যার মান পরিবর্তন হয় না, আর চলরাশি মানে বুঝবো যার মান পরিবর্তন হয়। তাহলে আমি এটাকে, এই কি হয়ে গেল, এই ঠিক মাঝে মধ্যে বুঝি না এই যে। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে চলরাশির নিচে লেখো, আমি সহজভাবেই লিখছি, বইতে দেখবে লেখা আছে যেসব রাশির মান পরিবর্তনশীল, ঠিক আছে, তুমি লেখো যার মান পরিবর্তনশীল। আর ধ্রুবকের নিচে কি লিখবো? যার মান পরিবর্তনশীল নয় বা অপরিবর্তনশীল, যার মান অপরিবর্তনশীল। তো এই গেল প্রথমে বেসিক ব্যাপার চলরাশি আর ধ্রুবক সম্পর্কে। এবার আমরা এই চলরাশির মধ্যে ভাগ দেখব। চলরাশির মধ্যে আবার দুটো ভাগ দেখব, একটা হচ্ছে স্বাধীন চলরাশি, ঠিক আছে, একটা কি দেখব? স্বাধীন চলরাশি। আরেকটি দেখব হচ্ছে অধীন চলরাশি, মানে ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট। অধীন চলরাশি, এইটা হবে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার ব্যাপারটা বুঝো, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো, ডেফিনেশন আসবো, ডেফিনেশন বলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা ব্যাপার না, আগে বোঝো। দেখো আমি একটা সমীকরণ লিখছি, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে দেখো তুমি দুটো চলরাশি দেখতে পাচ্ছ, একটি y, একটা x। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই সমীকরণটাতে আমি কিছু মান পুট করব। হ্যাঁ দেখো, দেখো লিখছি, যদি x 0 হয়, এখানে তুমি 0 লেখো, এখানে এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে y-টাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তবে y হবে 0। যদি তবে y-টা কি হবে? 0। যদি x এর মান তুমি 1 বসাও, এখানে x টার জায়গায় 1 বসাও, অর্থাৎ এখানে কি বসাবে? y ইকুয়ালস টু, তাহলে x এর জায়গায় 1 বসালাম, মানে 1 এর স্কোয়ার হবে, 1 এর স্কোয়ার করলে কত পাবো? 1 পাবো। তাহলে y এর মান তখন পাচ্ছি আমরা কত? 1 বা 1 পেলাম। আচ্ছা, এবার যদি আমরা x এর মান 2 বসাই, তুমি অন্য মানও বসাতে পারো, তুমি দশমিকও বসাতে পারবে মান, এখানে তুমি 1.5ও বসাতে পারবে, কিন্তু সহজ সংখ্যা নিচ্ছি বোঝার জন্য। x এর মান তুমি এখানে 2 বসাও, অর্থাৎ y ইকুয়ালস টু x, এই যে x টার জায়গায় এখন 2 বসাবো, তাহলে 2 তার আবার স্কোয়ার হবে, মানে হয়ে গেল 4। তখন গিয়ে y-টা হয়ে গেল 4। এবার ভালো করে একটু অবজার্ভ করো, y এর মানটা আগে আসছে না, কিন্তু আগে x এর মানটা আসছে। কি? x তুমি 0 বসাবে, তারপরে তুমি y-টা 0 পাবে। তুমি x যদি আবার 2 বসাও, y তুমি 4 পাচ্ছ। তাহলে y এর মানটা আমি কি পাবো, সেটা নির্ভর করছে কার উপর? x এর উপর।
যে এক্স তুমি যেরকম ভাবে মান বসাচ্ছ ওয়াই সেই অনুযায়ী তুমি পাচ্ছ, এবং এই ইকুয়েশনটাকে ফলো করে পাচ্ছ। কারণ এখানে যদি এক্স এর জায়গায় কিউব থাকতো, সাপোজ ধরো ইকুয়েশনটা এরকম আছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এখন তুমি যদি এক্স এর মান এখানে 2 বসাতে, তুমি ওয়াই কিন্তু তাহলে 8 পেতে, এখানে এখানে 2 এর কিউব হতো, তাহলে এটা 8 হয়ে যেত। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এক্স এর মান যেরকম ভাবে তুমি বসাবে ওয়াই এর মান সেই অনুযায়ী পাবে, মানে এই ইকুয়েশন অনুযায়ী তুমি ওয়াই এর মান পাবে। এইখানে এক্সটা হচ্ছে গিয়ে স্বাধীন চলরাশি, মানে এক্স এর মানটা কারোর উপর নির্ভর করছে না, কিন্তু ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভর করছে, যে এক্স তুমি যেরকম মান দিবে ওয়াই তুমি সেরকম পাবে। তাহলে এইখানে এই যে এই উদাহরণটা যে আমি আলোচনা করছি, ঠিক আছে, এই যে উদাহরণটা আমি আলোচনা করলাম, এই উদাহরণটাতে এক্স হলো গিয়ে স্বাধীন চলরাশি, স্বাধীন চলরাশি, আর ওয়াই গিয়ে হলো অধীন চলরাশি। কেন আবার আবার রিপিট করছি, ভালো করে শোনো, কারণ লজিকটা এরকম যে এক্স এর মান তুমি যেরকম পুট করেছো এই সমীকরণে সেই অনুযায়ী তুমি ওয়াইটা পাচ্ছ। হ্যাঁ অবশ্যই এখানে ইকুয়েশনটা ফলো হচ্ছে, কিন্তু এক্স এর মান তুমি 1 দিলে ওয়াই 1 পাবে, এক্স এর মান 2 দিলে তুমি ওয়াই 4 পাচ্ছ। তাহলে ওয়াই এর মান কি হবে সেটা নির্ভর করছে এক্স এর মানের উপর। ওই জন্য এক্স হচ্ছে স্বাধীন, এক্স এর মান কারোর উপর নির্ভর করছে না, কিন্তু ওয়াই এক্স এর উপর নির্ভর করছে। এইবার এবার আমি অবকলন ব্যাপারটাতে আসবো, কিন্তু আগে এইটুকু মাথা মধ্যে ভালো করে ঢুকাই নিতে হবে যে স্বাধীন অধীন চলরাশি কি, ধ্রুবক কি, এটা মাথা মধ্যে ঢুকলে তবেই গিয়ে এবার অবকলনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবার তাহলে অবকলনে আমরা ব্যাপারটা শুরু করব। তোমরা আগের ক্লাসে মানে 9 10 বা এর আগে ধরুন 8 এইসব ক্লাসে অবকলন অলরেডি করে ফেলেছো অজান্তেই, শুধু নামটা হচ্ছে চেঞ্জ হয়ে চলে আসলো কি এখন অবকলন, কিন্তু কনসেপ্টটা কিন্তু অনেকটা তোমরা এর আগেও করেছো। আমি তোমাদের চেনা চেনা উদাহরণ দিয়ে বলছি। দেখো এরকম একটা আগে উদাহরণ দিয়ে শুরু করা যাক ব্যাপারটা। আমি বললাম যে 30 সেকেন্ড সময়ে 30 সেকেন্ড সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমি বললাম ধরো 60 মিটার। তাহলে 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? বস্তুটা সমগতিতে আছে, মানে সম বেগে বা সম দ্রুতিতে চলছে। তাহলে 30 সেকেন্ড সময়ে দূরত্ব 60 মিটার কভার করেছে, তাহলে 1 সেকেন্ড সময় কত কভার করবে? সেই দূরত্বটা হবে 60/30 হয়ে যাবে 2 মিটার। তাহলে একটু একটু ভালো করে দেখো, এইখানে সময়ের মানটা কি অনেকটা বেশি, কত 30 সেকেন্ড, তার রেসপেক্টে গিয়েছে 60 মিটার, কিন্তু সময়টাকে তুমি একটা দেখো ছোট করে দিলাম, 30 সেকেন্ড ছিল করে দিলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময়ে এখন কতটা যাচ্ছে 2 মিটার। এবার এখানে দুটো দুটো মানে চলরাশি আছে, এক সময় এক হচ্ছে দূরত্ব, এক সময় এক দূরত্ব। দেখো একটা সময় চলরাশি আছে আমি যাকে টি দিয়ে লিখলাম, আর আছে দূরত্ব যাকে আমি ডি দিয়ে লিখলাম। এখানে এই দুটো চলরাশি আছে, মানে আমি যে উদাহরণটা আলোচনা করছি। এবার এই দুটো চলরাশির মধ্যে এই যে দূরত্বটা এটা হচ্ছে অধীন, আর এই যে সময়টা এটা হচ্ছে স্বাধীন। এবার অবকলনের কনসেপ্ট কি? অবকলন আমাদের বলছে যে স্বাধীন যে চলরাশি তার ক্ষুদ্র পরিবর্তনে অধীন চলরাশির কতটা পরিবর্তন হচ্ছে। যেমন এই উদাহরণটা আবার ভালো করে ফোকাস করো, এখানে সময়টা কারো উপর নির্ভর করছে না, সময়টা নিজের থেকে পরিবর্তন হচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে করে 30 সেকেন্ড পর্যন্ত ধরে নিয়েছিলাম হিসাবটা, কিন্তু সময়ের রেসপেক্টে দূরত্বটা কভার হচ্ছে। সময় তুমি যদি বেশি নাও, দেখো সময় বেশি নিয়েছো দূরত্ব বেশি কভার হয়েছে, সময় তুমি কম নিলে দেখো দূরত্বও কম হলো। তাহলে দূরত্বটা কি সময়ের উপর নির্ভর করছে, তাহলে দূরত্ব এখানে অধীন, সময় হচ্ছে স্বাধীন। তাহলে এখানে দেখার এটাই অবকলন এটাই আমাদের বোঝানোর চেষ্টা করে যে একটা স্বাধীন চলরাশি মানে ধরো এখানে সময় তার ক্ষুদ্র পরিবর্তন, দেখো এই যে আমি 1 সেকেন্ড ধরেছি, 30-এর তুলনায় তো এক তো ক্ষুদ্র না, আমি চাইলে একে আরো ক্ষুদ্র করতে পারবো, ওটা আমি আসবো একটু পরে। এবার 30 দেখো 30 সেকেন্ডের তুলনায় 1 সেকেন্ডটা ক্ষুদ্র সময়, এই ক্ষুদ্র সময়ের পরিবর্তনে কতটা অধীন চলরাশি মানে দূরত্ব এখানে তার পরিবর্তন হচ্ছে। মানে 1 সেকেন্ড যদি সময় ধরো এরকম আছে, এখন 1 সেকেন্ড সময়ে মাথায় আছে, 1 সেকেন্ড গেল 2 মিটার,
তুমি যে আরো 1 সেকেন্ড বাড়িয়ে দাও তাহলে হয়ে যাবে কত, এখন 2 সেকেন্ড। তাহলে দূরত্ব কি হবে, আরো 2 মিটার বাড়বে, হয়ে যাবে কত, 4 মিটার। তাহলে এটাই এটাই অবকলন, যে স্বাধীন চলরাশির ক্ষুদ্র পরিবর্তনে অধীন চলরাশির কতটা পরিবর্তন হচ্ছে। যেমন এখানে 1 সেকেন্ড সময়ের পরিবর্তনের জন্য দূরত্ব কতটা পাল্টাবে, 2 মিটার। 1 সেকেন্ড তুমি যদি আরো বেশি সময় দাও তাহলে দূরত্ব আরো 2 মিটার বেশি যাবে। তো এইটা হচ্ছে অবকলনের কনসেপ্ট। তাহলে আমরা অবকলন কখন করব বা কখন আমরা অবকলন দরকার পড়বে, এই জিনিসটা একটু বোঝো। অবকলন তখন দরকার পড়বে যখন একটি স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশির, ঠিক আছে, অধীন চলরাশির পরিবর্তন পরিবর্তন লক্ষ্য করা হবে। একটি স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশির পরিবর্তন লক্ষ্য করা হবে, তখনই আমরা অবকলন আসবো। আর আর এখানে কি বললাম, এবার দেখো আমি এখানে 1 সেকেন্ড বলছিলাম না, এবার কেউ চাইলে এই সময়টাকে আরো ক্ষুদ্র নিতে পারতো না, কেউ বললো 1 মিলি সেকেন্ডে কত যাবে, সময়টাকে আরো ছোট করে দিল, তাহলে তখন এই দূরত্ব কি হবে, আরো কমে যাবে। আচ্ছা, 1 সেকেন্ড আর 1 মিলি সেকেন্ডে হচ্ছে কি সম্পর্ক, এটা কমেন্টে লিখবে। তাহলে 1 সেকেন্ড সময়ে যদি 2 মিটার যায়, 1 মিলি সেকেন্ডে কি হবে, আরো কম যাবে। তো অবকলনের ক্ষেত্রে এই জিনিসটাকে লক্ষ্য করা হয় যে, দেখো আমি এবার অবকলনের গাণিতিক রূপটা লিখছি। দেখো অবকলনের ডেফিনেশন যখন ম্যাথে করবে, ওখানে লিমিট দিয়ে বলা থাকবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, ওইভাবে বলা থাকবে। কিন্তু আমি ওইসব ব্যাপারে যাচ্ছি না। দেখো আমরা অবকলন কিভাবে লিখবো, আমি দেখো কিভাবে লিখি অবকলন। ঠিক আছে, অবকলন লিখলাম। এবার এটা সম্পর্কে বলি, যেটা হুট করে কি লিখে ফেললাম, এটা কোথা থেকে আসলো, ঘাবড়ানোর কিছু নেই, ধীরে সুস্থ বোঝো। প্রথমে আমি কিছু জিনিস আগে বোঝাই, যে এই যে ডি আর এক্স দেখতে পাচ্ছ, এই ডি আর এক্স এখানে গুণ নেই, প্রথম কথা। এই ডি এক্স হচ্ছে একটা সম্পূর্ণ জিনিস, মাথায় রাখবে। আবার কেউ এরকম ভাবো না যে ডি ডি তো স্যার কেটে যাবে, না, ওরকম কাটতে পারবে না। এখানে যে ডিএক্সটা আছে, এই ডিএক্সটা বোঝাচ্ছে এক্স এর ক্ষুদ্র মান, মানে যতটা ক্ষুদ্র তুমি ভাবতে পারো তার থেকেও ক্ষুদ্র ধরে নাও। মানে তুমি ভাবছো ডিএক্স এর মান, ধরো এক্সটা ধরো এখানে মিটার, তুমি ভাবছো স্যার ডিএক্স এর মান হবে 0.01 মিটার। আমি বললাম না, 0.00001 মিটার হতে পারে। তার মানে কি, ডিএক্সটা হচ্ছে প্রথমত, এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা স্বাধীন চলরাশি, এখানে এক্স হচ্ছে একটা স্বাধীন চলরাশি, এক্স স্বাধীন চলরাশি, এবং ডিএক্স হচ্ছে ওই স্বাধীন চলরাশির একটা ক্ষুদ্র মান, স্বাধীন চলরাশির ক্ষুদ্র মান। কতটা ক্ষুদ্র, যতটা সম্ভব ক্ষুদ্র ভাবতে পারো বা তার থেকেও ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র। এবার এরকম একটা স্বাধীন চলরাশির ক্ষুদ্র মানের পরিবর্তনে এই যে একটা অধীন চলরাশি ওয়াই বসে আছে, এর কতটা পরিবর্তন হবে। ওয়াইটা হচ্ছে গিয়ে অধীন চলরাশি, কার উপর নির্ভর করছে, এক্স এর উপর নির্ভর করছে। ওয়াই হচ্ছে অধীন চলরাশি। আর এটাকে বলবো আমরা ডিডি এক্স অফ ওয়াই, বা আমরা ডিওয়াই বাই ডিএক্স, এরকম সংক্ষেপে অনেকভাবে বলে থাকি, ডিওয়াই বাই ডিএক্স, ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে, এভাবে অবকলনগুলোকে বলে থাকি। তাহলে এইটা হচ্ছে অবকলন লেখার নিয়ম। মানে আমি এভাবে বলতে পারি তোমাকে, ধর এইভাবে লিখলাম ডিডিএক্স, এই যে এটা হচ্ছে অবকলন লেখার নিয়ম। কার অবকলন করছি, ওয়াই এর অবকলন করছি, কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এক্স হচ্ছে স্বাধীন চলরাশি যার সাপেক্ষে ওয়াই একটা অধীন চলরাশির অবকলন করছি। এবার এখানে তাহলে কি লক্ষ্য করা হবে, এই এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে যতটা ক্ষুদ্র সম্ভব সেই ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আর এইটা হচ্ছে অবকলনের ব্যাপার। আবার রিপিট করছি, ডিএক্স একটা সম্পূর্ণ জিনিসের মতো, এবং উপর নিচে ডিডি কেটে দিবা না। এই ডিডি এক্স হচ্ছে একটা কমপ্লিট জিনিস, তার রেসপেক্টে, মানে এক্স এর রেসপেক্টে ওয়াই কে অবকলন করা হচ্ছে, মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। এবার এর কিছু নিয়ম জানতে হবে আমাদের, ঠিক আছে। আমাকে ফোকাস করতে হবে কিন্তু আলটিমেটলি নিয়মগুলোতে। মানে নিয়মগুলো যদি না বুঝে, একটা দেখো কি বুঝতে হবে, বুঝতে হবে যে কনসেপ্টটা কি, যে দেখো বেশি জটিল যাওয়ার দরকার নেই। কিভাবে, যে একটা স্বাধীন চলরাশির ক্ষুদ্র পরিবর্তনে অধীন চলরাশি কতটা পরিবর্তন হয়। এবার স্বাধীন চলরাশি কি, একটু আগে দেখলাম সময়টা স্বাধীনের মতো,
আর ওদিন বলতে কি দূরত্বটা ছিল, সময়ের রেসপেক্টে দূরত্ব পাল্টাচ্ছে। আর সময়ের রেসপেক্টে দূরত্ব পাল্টালে তখনই তো আসে না দ্রুতি বা স্পিড। সময়ের রেসপেক্টে যদি সরণ পাল্টা তাহলে কি বেগ আসে, তার মানে কি ক্লাস ইলেভেনে পড়তে গেলে অবকলন লাগবে, প্রচুর লাগবে। এবার আমরা অবকলনের নিয়মগুলোর উপর ফোকাস করব। 1 নম্বর নিয়ম, দেখো কিভাবে আসলো এগুলো, সরি সরি সরি, কিভাবে আসলো আহ, সেটা সেটা বেশি গুরুত্ব না দিয়ে নিয়মগুলো ফোকাস করো। ম্যাথে যখন করো তখন প্রমাণগুলো আছে। দেখো যদি কখনো আমাদের এরকম ফাংশন দেয়, ওই যে এতক্ষণ ধরে যেখানে আমি ওয়াই লিখছিলাম না, ওয়াই, সেই ওয়াই এর জায়গাতে এই যে এতক্ষণ ধরে আমি এরকম লিখছিলাম ডি ওয়াই বাই ডিএক্স। আর দেখো এই যে ওয়াইটা আছে, ওয়াইটার জায়গায় আমি কি লিখেছি, এক্স এর পাওয়ারে এন। তাহলে এরকম কিছু থাকলে তার অবকলনটা আমরা করব কিভাবে? যেখানে এনটা কি, দেখো পাওয়ার একটা এন দেখতে পাচ্ছ, এই এনটা কোনো একটা সংখ্যা হবে। সেটা এখন পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশও হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি 1 2 3 4 এরকম হতে পারে, আর মাইনাস দিয়েও হতে পারে সংখ্যাগুলো, আর ভগ্নাংশও হতে পারে, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। আমি জাস্ট কিছু ভগ্নাংশ আমি র্যান্ডম লিখে গেলাম, এগুলো হতে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এবার এটা অবকলনটা করার নিয়মটা কি, পাওয়ারে যে এনটা আছে সেই এনটাকে এক্স এর সাথে গুণ অবস্থায় রাখবে। দেখো এন আর এক্স গুণ আছে, আর পাওয়ার থেকে 1 বাদ দিবে। যখনই এই জাতীয় কিছু দেখবে, এই জাতীয় ফাংশন দেখবে, মানে এক্স এর পাওয়ারে এন, এই জাতীয় ফাংশন যখন দেখবে তার অবকলন করে আমরা পাবো কি, এন এক্স পাওয়ারে এন মাইনাস ওয়ান। উদাহরণ দেখলে আরো ভালো বুঝতে পারবে। যেমন উদাহরণ দেখো, দেখো উদাহরণ নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1 দেখো, ধরো এরকম দিয়েছে ডিডি এক্স এক্স কিউব, এর অবকলন করো। পাওয়ারে কত আছে, 3 আছে, এন এর জায়গায় মানে উপরে কোশ্চেনে যেখানে এন, এই সেই এনটা এখানে কত, 3। নিয়মটা কি বলছে, যে পাওয়ারে যেটা আছে সেটা এক্স এর সাথে গুণ হবে, অর্থাৎ 3x। আর দেখো পাওয়ারটা, দেখো এক্স এর সাথে গুণ হলো, এই যে গুণ হলো, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে 3 মাইনাস 1, তাহলে কি হলো 3x²। সেকেন্ড এক্সাম্পল দেখো, এক্সাম্পল নাম্বার 2, ধরো এরকম আছে ডিডি এক্স এক্স এর পাওয়ারে -7। এর নিয়ম কি, সেম নিয়ম হবে, পাওয়ারে যে -7টা আছে সেটা সামনে আসবে এবং তা এক্স এর সাথে গুণ হিসাবে থাকলো, দেখো গুণ হিসাবে থাকলো, কিন্তু পাওয়ার থেকে 1 বাদ যাবে, এই যে 1 বাদ গেল, তাহলে আলটিমেটলি কি আসলো -7x -8। এটা হয়ে গেল অ্যান্সার। এবার এই অ্যান্সারটা দেখে তোমরা ভাবো এটা আবার কেমন অ্যান্সার হলো, এতদিন ধরে অ্যান্সার তো দেখে আসছি যে কোনো সংখ্যা টংখ্যা হবে, এটা আবার কি চলে আসলো। দেখো এটা এরকম ব্যাপার, এই যে এক্সটা আছে, এই যে নিচে যে এক্স এর মানে ডিএক্স আছে, এর ক্ষুদ্র পরিবর্তন যদি হয়, সব থেকে ক্ষুদ্র যেটা পসিবল পরিবর্তন হবে, তার রেসপেক্টে এই ফাংশনটার, এই যে এক্স কিউব যে ফাংশন আছে তার পরিবর্তন হবে এতটা, এতটা করে পাল্টাবে। মানে এক্স এর সব থেকে ক্ষুদ্র যে পরিবর্তন হবে তার রেসপেক্টে এক্স কিউবের মানটা, এক্স কিউবটার মান এতটা হারে পাল্টাবে, 3x² হারে পাল্টাবে। তো এটা হচ্ছে এক্সাম্পল দুটো দেখলাম। চলো এবার একটু অন্য এক্সাম্পল দেখো, বেশিরভাগ ফোকাস করে এক্সাম্পলে। একটা কথা, একবারই সব বুঝে যাবা এরকম আশা জীবনে রাখো না, ঠিক আছে? বুঝতে সময় লাগবে। কোনো জিনিস পড়াশোনা করেছো যখন, মানে ভেবে নাও এই যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স বা ফিজিক্স, এগুলো কি, এগুলো তো 1 2 বছরে বিজ্ঞানীর আবিষ্কার করে ফেলছে, তোমরাও পড়ে নিলে 2 বছরে সব বুঝে গেলো, তোমরা বিজ্ঞানী হয়ে গেলো, ওরকম না। কত বছরের, এগুলো কত বছরের ধীরে ধীরে আবিষ্কার করা জিনিসগুলো, সেগুলো 11 12 বইয়ে এইটুকু মানে এই বইতে চলে আসছে, হাজার হাজার পেজের বইতে চলে আসছে। তো তোমাদেরও সময় লাগবে, তোমাদেরকে লেবার দিতে হবে, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে শেখো, তাহলে অনেকটাই বুঝতে পারবে। ডিডিএক্স, এবার ধরো একটু এরকম কিছু দিল, x² প্লাস 3x। এবার একটা দেখো একটু আলাদা আছে, আলাদা কেমন আছে, এখানে তো শুধু x² আছে, কিন্তু এখানে x এর সাথে একটা ধ্রুবক সংখ্যা গুণ আছে 3, তাকে এবার কিভাবে হ্যান্ডেল করব দেখো। প্রথমত এদেরকে সেপারেটলি ভাবো, এবার সেপারেটলি ভাবো, কোনো তাড়াহুড়োর কিছু নেই, এরকম সেপারেটলি ভাবো।
তারপর এই প্রথমটার অবকলন করো, দেখো পাওয়ারে কত আছে, 2 আছে, তো পাওয়ারে 2টা কি হবে, সামনে আসবে, তাহলে 2x পাওয়ারে 2 - 1, যেটা একটু আগে নিয়মটা শিখলে, পাওয়ারটা সামনে x এর সাথে গুণ হলো, পাওয়ার থেকে 1 বাদ গেল। এর পরেরটা দেখো, এই যে 3 যে ধ্রুবক সংখ্যাটা চলরাশির সাথে গুণ আছে, x এর সাথে গুণ আছে, সেটাকে গুণ আকারে রেখে দাও, ওকে ডিস্টার্ব করবে না। আচ্ছা তাহলে একটা কাজ করো, আমি এটাকে একটু অন্য কিছু করানোর জন্য আমি এখানে একটা 3 নিলাম, x কিউব করে দিলাম। ঠিক আছে, তাহলে ওই যে 3টা যেটা সামনে, তার x কিউব দিলে আবার গুলিয়ে দিব, এক সেকেন্ড, অন্য কিছু একটা সংখ্যা নিই, বড় কিছু, যেটা সহজে ভিজিবল হবে। 4 নিলাম, এখানে 4। তাহলে যেটা 3 গুণ আছে x এর সাথে থাকলো, ওখানে ডিস্টার্ব করলাম না, গুণ থাকলো। এবার x এর পাওয়ারে যে 4টা আছে ওটা সামনে আসলো, তার সাথে x গুণ হলো, এবার পাওয়ার থেকে 1 বাদ গেল। তার মানে কি বুঝলাম, যে 3 যে ধ্রুবক সংখ্যাটা গুণ আছে ওকে গুণ আকারেই রেখে দাও, ওকে ডিস্টার্ব করার কিছু নেই। এবার তুমি তোমার যেটা ফোকাস করতে হবে সেটা চলরাশিকে ফোকাস করতে হবে। সেই চলরাশির দেখো আমি অবকলন করলাম কি, x এর পাওয়ারে 4, তাহলে 4x পাওয়ারে 4 - 1, তাহলে এখান থেকে পাবো আমি 2x প্লাস 12x কিউব। এই হয়ে গেল এটার অবকলন। এগুলোকে টোকো। আচ্ছা এবার একটা জিনিস অবকলন দেখো, যদি এরকম কিছু থাকে, ধরো ddx, এখানে x আছে, এবার এর অবকলন কি হবে, এরকম ভাবে বলবা যে উপরেও dx নিচেও dx, আর কেটে গেল 1 হবে, তাহলে খতম। ঠিক আছে, খতম, আর কিছু বলার নাই, তাহলে খতম টোটালি। এরকম কাটা যাবে না, প্রথমে বুঝে নাও। এটার অবকলন কিভাবে হবে দেখো, ডিডি এক্স আছে, তুমি এক্সটার অবকলন করছো, পাওয়ারে কিছু মানে এখানে 1 আছে ভাবতে হবে, তাহলে এই পাওয়ারে 1টা সামনে আসবে, আসলো। রুল নাম্বার 1টাই ভাবছি, নিয়ম নাম্বার 1 দিয়ে কাজ করছি। দেখো 1টা গুণ হলো এক্স এর সাথে, পাওয়ার থেকে কি করতে হবে, 1 বাদ দিতে হবে। দেখো পাওয়ারে 1 ছিল, আমি আরো 1 বাদ দিলাম, তাহলে ফাইনালি কি আসবে, এক্স এর পাওয়ারে 0 আসবে, আলটিমেটলি 1 আসবে। হ্যাঁ অ্যান্সার তুমি দেখতে পারো যে উপরে 1 আসছে, নিচে 1ই আসলো, কিন্তু এটা সঠিক ওয়ে, উপরে এটা কোনো ওয়ে না, ওরকম ওরকম কাটা যাবে না। ঠিক আছে, এটা গেল। এবার নিয়ম নাম্বার 2, নিয়ম নাম্বার 2টাকে ফোকাস করবো, আরো অঙ্ক আলোচনা হবে, সাথে সাথে আরো অঙ্ক আলোচনা হবে। নিয়ম নাম্বার 2 দেখো, নিয়ম নম্বর 2, এখানে এরকম একটা টার্ম লিখলাম, দেখো ddx, ধরো এখানে কোন একটা ধ্রুবক আছে, তাহলে তার কিন্তু অবকলন 0 হবে। কেন অবকলন 0 কেন হলো, কারণ অবকলনের উদ্দেশ্যটা কি, অবকলনের উদ্দেশ্য হচ্ছে একটা চলরাশির সাপেক্ষে আরেকটা চলরাশির পরিবর্তন দেখা, পরিবর্তন। ধ্রুবক মানে কি, তার তো কোনো পরিবর্তনই হবে না, তো যার পরিবর্তনই হবে না তার অবকলন তাহলে কি হবে, 0 হবে, কারণ তুমি এর কোনো পরিবর্তন খুঁজে পাবে না, ওই জন্য অবকলন কি 0। এবার একটা উদাহরণ দেখো, কত নম্বর এক্সাম্পল হবে, 4 হলো, 5 নম্বর কত হবে, ধরো তোমাকে এরকম অবকলন দিল, ddx 4x³ x³ নেব না, অন্য কিছু নেব, স্কোয়ার প্লাস ধরে নাও এখানে 5 আছে, বলে অবকলন করো। তো সামনের এটার নিয়ম একটু আগে শিখলাম, যে 4 যেটা গুণ আছে ওকে ডিস্টার্ব করবো না, ও গুণই থাকবে। এবার পাওয়ারে যে 2টা আছে সেই 2টা সামনে আসবে, এবং তা x এর সাথে গুণ হিসাবে থাকলো। আচ্ছা এই যে গুণ চিহ্ন আর x গুলিয়ে দিও না, আমার যেটা গুণ সেটা দেখো স্ট্রেট আছে, আর x এরটা এরকম এরকম ভাবে একটু বেঁকিয়ে লিখছি, আর পাওয়ার থেকে কত 1 বাদ যাবে, এতটুকু কোনো প্রবলেম নেই। প্রথমটার আমি অবকলন করে ফেললাম, ডান, প্রথমটা অবকলন ডান। কিন্তু তারপরে কি আছে, এটা অবকলন বাকি আছে, এটা অবকলন বাকি আছে। এবার ফার্স্টেরটা কত আসলো 8x, পরেরটা কত হবে 0, কারণ 5 কি, 5 একটা ধ্রুবক সংখ্যা, ওটা চলরাশি না, ওটা একটা ধ্রুবক সংখ্যা, x এর রেসপেক্টে ধ্রুবক সংখ্যা আমি পরিবর্তন জানতে চাইছি, সেটা কোনোদিনও পরিবর্তন হবে না, তার মানে 0। ফাইনাল অ্যান্সার কি আসলো, ফাইনাল অ্যান্সার হবে 8x, এটা আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা এবার নিয়ম নাম্বার 3 তে যাব। আচ্ছা এরকম প্রচুর নিয়ম আছে, কিন্তু আবার বলছি, আমাদের যতটুকু লাগবে ততটুকুই নিব, ততটুকুই হজম করব, বেশি নিলে কিন্তু ওর বদ হজম হয়ে যাবে। মানে আমার ফিজিক্স আপাতত দরকার নেই না, ওইটা বুঝতে হবে। সে তো গ্র্যাজুয়েশন যারা করবে ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা যাবে তাদের তো অনেক ম্যাথামেটিক্যাল ফিজিক্স লাগে,
দেখো নিয়ম নম্বর 3, এটাকে আমরা বলবো হচ্ছে চেন রুল। হ্যাঁ, চেন রুল। এরকম নাম কেন হলো সেটা বুঝাবো। আচ্ছা, যদি এটা আসার আগে একটা চেন সম্পর্কে আছে। সাইকেলের চেন তো দেখছো, সাইকেলের চেনের মতো আঁকাচ্ছি না, কিন্তু ওখানে কি থাকে, একটা এরকম ছোট অংশ থাকে, তার সাথে দেখবো আরেকটা ছোট্ট অংশ যুক্ত থাকে, এভাবে যুক্ত থাকে, মানে একটা একটা লম্বা চেন তৈরি হয়। কিন্তু লম্বা চেনটা তৈরি হচ্ছে কিভাবে, এবং ছোট ছোট অংশ যুক্ত হয়ে হয়ে লম্বা চেনটা তৈরি করে এরকম ভাবে। ওরকম ভাবে এখানে চেন রুল নামটা কেন হচ্ছে, দেখো আমরা যখন কোনো ফাংশনের অবকলন করব, সেটার অবকলন করতেই থাকবো যতক্ষণ না ফাংশনটা পুরোপুরি মানে শেষ অবধি অবকলন না হয়। উদাহরণ দিয়ে বুঝি জিনিসটা, দেখো কঠিন না, উদাহরণ দিয়ে বুঝো। তো এটার জন্য আমরা একটা উদাহরণ নিতে পারবো, এরকম একটা কিছু উদাহরণ নিই। এক্স এর, দাঁড়াও, এটা বেস্ট সাইন কস তো আমি বললাম না, না তাহলে একটা উদাহরণ তো সাইন দিয়ে নেওয়া যেত, ওটা তো একটা উদাহরণ নেওয়া যেত, ভালোই হতো ওটা দিয়ে। আর সাইন কস ছাড়াও একটু ভাবতে হবে। আচ্ছা দাঁড়াও, একটু সাইন কসের ব্যাপারটা বলি, একটা উদাহরণ মাথায় আসলো সাইন দে, ওটা দিয়ে বলবো। তাহলে একটু এই নিয়মটা একটু দেখে নাও। হতেই পারে আরো এখানে অন্য উদাহরণ সাইন কস ছাড়া হতেই পারে, না হওয়ার কিছু নেই, এবার মাথায় এখন ওটা আসলো। নিয়ম নম্বর 4, এটা একটু জেনে রাখো। দেখো আমরা যদি কখনো সাইন এর অবকলন করি, সাইন এক্স এর যদি অবকলন করি এক্স এর সাপেক্ষে, দেখো এক্স এক্স, তোমরা সাধারণত থিটা দিয়ে করেছো, সাইন থিটা কস থিটা, কোনো ব্যাপার না, ওখানে থিটাটা চলরাশি ছিল, এখানে থিটার জায়গায় এক্স চলরাশি আসে। তাহলে এর অবকলন করে আমরা পাবো হচ্ছে cos x। আবার যদি আমরা cos এর অবকলন করি, তাহলে দেখো x এর সাপেক্ষে cos x এর অবকলন, আমরা তখন পাবো মাইনাস সাইন x। এই নিয়ম দিয়ে একটা এখানে একটা উদাহরণ আমার মাথায় আসলো, দেখো কিরকম, মানে চেন রুলটা বোঝানোর জন্য। আবার বলছি অন্য উদাহরণ এক্স এ হতেই পারে, সবসময় সাইন কোস দিয়ে চেন রুলের কোনো ব্যাপার নেই কিছু, ঠিক আছে। তাহলে এরকম আসবে সাইন এক্স এর পাওয়ারে 4। ভালো করে ডিফারেন্সটা বুঝবা, আমি 4টা এক্স এর মাথায় দিয়েছি, মানে এরকম জিনিসটা বুঝে দেখো। অনেকে লিখতে পারো তুমি সাইন স্কোয়ার এক্স, আবার কেউ লিখতে পারো সাইন এক্স স্কোয়ার, দুটো আছে কিন্তু আলাদা জিনিস। এই সাইন স্কোয়ার এক্স মানে কি বোঝাচ্ছে, দুটো সাইন এক্স আছে, এটা একটা সাইন এক্স, এটা একটা সাইন এক্স, ঠিক আছে। এটা এটা সাইনের উপর স্কোয়ার, আর এটা হচ্ছে এক্সটার উপর স্কোয়ার, মানে সাইনটার ভেতরে দুটো এক্স আছে, ধরে এরকম, এরকম ভাবে বোঝো, ঠিক আছে, এইভাবে বোঝো। তো এইবার এই যে সাইন এক্স এর পাওয়ারে 4 এর আমি অবকলন করব। দেখো চেন রুল কি বলছে, চেন রুল বলছে প্রথমে আগে সাইনটার অবকলন করো, সাইনের অবকলন করলে আমরা কি পাবো, cos x দিলাম, cos, কিন্তু x লিখবো না, এখানে x এর জায়গায় কি আছে, x এর পাওয়ারে 4 আছে, ওখানে যেটা x, ওখানে যেটা x, এখানে সেটা x এর পাওয়ারে 4, ওই জন্য cos x এর পাওয়ারে 4 আসলো। তারপরে অবকলন এখানে ছেড়ে দিলে হবে না, তারপরে আমরা কার অবকলন করব, তারপর অবকলন করব হচ্ছে, তারপর আমরা অবকলন করব পরের পার্টটা, অর্থাৎ এক্স এর পাওয়ারে 4টা। এই যে এরকম এই জিনিসটা বোঝাতে চাই চেন রুলে, যে প্রথমে সাইন পার্টটার অবকলন তো করলাম, ওটা কাজ কমপ্লিট করে দিলাম, যে সাইনের জন্য কজ আসে সেটা কমপ্লিট করলাম, তারপরে এক্স এর পাওয়ারে যে 4 তার আবার অবকলন করো। মানে এই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যতক্ষণ অবধি অবকলন হবে ততক্ষণ অবধি করতে থাকো, ওই চেনের মতো, যতক্ষণ এরকম গোল গোল ছোট ছোট জিনিস যুক্ত আছে যুক্ত করতে থাকো, চেন তৈরি হবে। ওরকম যতক্ষণ সম্ভব অবকলন করতে থাকো, এবং এটা গুণ আকারে দিব, মানে দেখো আমি অবকলন পরে দেখো এখানে এখানে গুণ আকার আছে, এই এখানে গুণ আকার আছে, গুণ, কখনো মাঝখানে প্লাস মাইনাস হিসেবে থাকবে না, এটা গুণ আকারে চলতে থাকবে। তাহলে এই যে এবার এটা অবকলন করি, ঠিক আছে, প্রথমে তো কস যা আছে ওটাকে রেখে দাও, ওটাকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, থাক তুই তোর মতো। এটাকে এক্স এর পাওয়ারে 4 আছে, তাহলে কি হবে, 4টা সামনে আসে এক্স এর সাথে গুণ হবে, তারপর পাওয়ার থেকে কত হবে, একবার যাবে, তাহলে ফাইনাল অ্যান্সারটা কি হবে, 4x³ cos x এর পাওয়ারে 4। এই তোমার ফাইনাল অ্যান্সার হয়ে গেল। অ্যাকচুয়ালি এর পরে যেন একটা টার্ম লেখা উচিত এখানে, এরপরে কি লেখা উচিত, আমি তো নাই x⁴ এর আমি অবকলন করে দিলাম, কিন্তু তারপর আমি লেখা উচিত কি ddx, এবার শুধু এক্সটা অবকলন করতে হবে, কিন্তু শুধু এক্স এর অবকলন করলে কত হয় সেটা আমি একটু আগে দেখালাম, কোথায় না দেখালাম, এই যে দেখো এক্স এর রেসপেক্টে যদি এক্স এর অবকলন করো সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়, যেহেতু ওটা 1 হয়ে যায় সেই জন্য এটাকে এখানে লেখা হয় না, ঠিক আছে।
কিন্তু এরকম ব্যাপার, এটা হচ্ছে চেন রুলের ব্যাপার, এগুলোও কাজে লাগতে পারে। যেমন দেখো আরেকটা উদাহরণ দেখো, ভুলে দেখলাম কত নম্বর উদাহরণ, ও মনে নেই, একটা কিছু নাম বলে চলবে। হ্যাঁ, দেখো এই উদাহরণটা দেখো, কিছু একটা হবে নাম্বারে, ঠিক আছে, আমি 1 দিয়ে দিলাম আবার, এই ধরো এরকম তোমাকে দেবো। এবার একটু অন্য কিছু সিম্পল, হ্যাঁ থিটা, এবার এতক্ষণ ধরে এক্স এক্স দিয়ে কাজ করছিলাম, এবার একটু চেঞ্জ করে দিলাম। সাপোজ ধরো আসলো সাইন 4 থিটা, বলো এর হচ্ছে অবকলন করো, ঠিক আছে, এটা হচ্ছে 4 থিটা। এবার প্রথমত সাইনের জন্য তুমি তো যেটা নিয়ম একটু আগে শিখলা, সাইনের অবকলন করলে কস পাবে, ওটা তুমি লিখবি কস 4 থিটা, এখানে নো চেঞ্জ, হয়ে গেল, ভালো কথা। এবার ওই যে 4 থিটাটা, এটার আবার অবকলন করো, 4 থিটা এর অবকলন করলাম। তাহলে এবার দেখো এখানে যে 4, এটা তো একটা ধ্রুবক, তার চলরাশির সাথে গুণ আছে, তাহলে 4 কে কোনো ডিস্টার্ব করবো না, তুই থাক তো মতো। এই দেখো 4 কে রাখলাম, ওকে ডিস্টার্ব করবো না। কিন্তু থিটা দিয়ে থিটা, যেমন একটু আগে কি শিখলে, এই জায়গাগুলো অনেক স্টুডেন্টরা বুঝতেই পারে না। কিরকম বুঝতে পারে না? ও এতক্ষণ ধরে এক্স দিয়ে করছিল অবকলন, এক্স দিয়ে যখন এক্স দিয়ে শুধু এক্স কে অবকলন করে 1 পেলো, কিন্তু ওই স্টুডেন্টকে যখন আমি দিলাম এটা করে দেখাতো, তখন ও অ্যান্সার লিখছে না। লজিকটা বোঝো, এখানে 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 যে ফর্মটা ওটা তো চেঞ্জ হয়নি, এখানে শুধু ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে, ছিল এক্স হয়ে গেছে থিটা, তাতে কি হয়েছে, আমার এখানে অ্যান্সার কি আসবে, 1ই আসবে, আমার তো নিয়ম সেম অ্যাপ্লাই হবে না, ওরকম ভাবে। তাহলে 4 থিটার জন্য 4 তো চলে আসলো, যেটা ধ্রুবক গুণ আছে চলে আসলো, কিন্তু থিটার রেসপেক্টে থিটার শুধু অবকলন করলে কত, 1 হবে, 4 × 1, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসবে, 4 cos 4 থিটা। এবার সংক্ষেপে মনে রাখার জন্য, হ্যাঁ বারবার তো এত লিখবে না, সংক্ষেপে মনে রাখার জন্য যখনই তোমরা দেখবে যে এরকম সাইন 4 থিটা কস থিটা কিছু আছে, তার ওই যেটা ফ্রেশ করে লিখি, তো যেটা ঘিজিমিজি হয়ে যাচ্ছে মনে হয়। ধরো এরকম কিছু থাকলো সাইন 4 থিটা, তখন কি করবে, সাইন 4 থিটার জন্য কস 4 থিটা লিখবে, এবং চলরাশির সাথে যে ধ্রুবকটা গুণ থাকবে সেটাকে সামনে গুণ করে দিবে, দেখো সামনে গুণ করে দিলাম, এভাবে হয়ে যাবে সংক্ষেপে। ইন্টারেস্টিং আছে, হ্যাঁ মানে অবকলন, এগুলো অবকলন সমাকলন অঙ্কে করতে গেলে ভালো মজা লাগে, এরকম না যে একদম বোরিং কিছু, আমার তো সেই লাগতো। আচ্ছা এই গেল, এবার আরেকটা নিয়ম শেখাই, ইউভি রুলস। ইউভি রুলসটা দেখলে আমাদের হয়ে যাবে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা আমাদের কাজ কমপ্লিট হবে। একটা ইউ বাই ভি হয়, কিন্তু এটা জানলেই হবে। দেখো আমি বোর্ডসে যা দরকার আমি সেগুলো বলছি, প্রচুর রুলস আছে, পড়বে ওগুলো অবশ্যই পড়বে। দেখো এরকম যদি তোমাকে অবকলন করতে দেয় ইউভি, এবার ইউ আর ভিটা কি এটা একটু মেনশন করি। ইউ হচ্ছে ইউ অফ এক্স, ইউ অফ এক্স কথাটা মানে কি, যে ইউটা এক্স এর ফাংশন, আবার ভি অফ এক্স মানে এটার কথা মানে কি, ভিটাও এক্স এর ফাংশন, তার মানে কি ইউ আর ভি এরা হচ্ছে অধীন এবং এরা এক্স এর উপর নির্ভর করছে। তুমি এরকম দেখেছো হয়তো 9 বইতে, এফ অফ এক্স মানে কি এক্স এর উপর নির্ভর করছে এরকম একটা ফাংশন, এর যদি অবকলন করা হয়, দেখো এখানে ইউ আর ভিটা কিন্তু গুণ আকার আছে, হ্যাঁ গুণ আকারে, তাহলে প্রথমে ভিটাকে রেখে দাও, রেখে দাও মানে তাকে কিছু ডিস্টার্ব করবে না, প্রথমে ইউটাকে অবকলন করো, এবং দেখো আমি গুণ আকারে রাখছি, আর দেখো ভি এর সাথে এই যে আমি ডি ইউ বাই ডি এক্স করেছি এটা গুণ আকারে, তারপর প্লাস দিবে, তারপর আবার ইউটাকে রেখে দিবে, তারপর ভিটাকে অবকলন করবে, আর দেখো ভিটাকে অবকলন করলো, দেখো একটা স্টেপ ফলো করে কাজ করছি, এর না যে কোনো হুড়পাড়ি লেগে গেছে। আর দেখো প্রথমে ইউ ছিল, দেখো ইউটাকে অবকলন করেছি, ভিটাকে রেখে দিলাম গুণ আকারে, দেখো এটা গুণ আকারে ছিল গুণ আকারে রাখলাম, তো প্লাস দিলাম, দিয়ে তারপর আবার ইউটাকে অবকলন করছি, ভিটা সরি ইউটাকে রেখে দিলাম, ভিটাকে অবকলন করছি, তার মানে কি একটাকে রেখে দিবা অপরটাকে অবকলন করবা, প্লাস দিয়ে উল্টো ঘটনাটা করবা, যেটাকে এখানে অবকলন করেছো ওটাকে আবার রেখে দাও, যেটা এখানে স্থির ছিল তাকে আবার অবকলন করো, এটা হচ্ছে ইউভি রুলস। একটা উদাহরণ দেখো, ও সবই তো উদাহরণ একই চলছে না, হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে, এটা উদাহরণ একই ছিল। ধরে নাও এখানে একটু অন্য কোনো সিম্বল, আচ্ছা এক্স দিয়ে কাজ করো, এর সিম্বল চেঞ্জ করে আরো অঙ্ক দেখাচ্ছে, এরকম আছে এক্স স্কোয়ার সাইন এক্স, এরকম আছে অঙ্ক। এবার এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটাকে তুমি দেখো, এটা লক্ষ্য করো এক্স স্কোয়ারের সাথে সাইন এক্সটা গুণ আছে, যেখানে গুণ আছে, তাহলে আমি এটাকে ইউ এর মতো ভাববো, এটাকে আমি ইউ এর মতো ভাববো, আর এটাকে আমি ভি এর মতো ভাববো, এভাবে ভাববো ভি এর মতো। প্রথমে আমি সাইন এক্সটাকে রেখে দিলাম, কোনো ডিস্টার্ব করছি না ওকে,
প্রথমে আমি এক্স স্কোয়ারকে অবকলন করবো, দেখো লিখলাম, তো প্লাস দিলাম, প্লাস দিয়ে তারপর আমি আবার কি করব, এক্স স্কোয়ারকে রেখে দিলাম, এবার সাইন এক্সকে অবকলন করব। খুবই ভালো। এবার অবকলনটা করি, দেখো সাইন এক্সটার কিন্তু অবকলন হবে না, অবকলনটা এক্স স্কোয়ারের উপর আছে, এগুলো ভালো করে লক্ষ্য রাখবো। দেখো ডিডি এক্স এটা অপারেট করছে এক্স স্কোয়ারের উপর, আর দেখো এখানে ডিডি এক্সটা এই সরি সরি সরি, ওখানে সাইন এক্স হতো, ওখানে এক্স স্কোয়ার লিখে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখানে সাইন এক্স হতো, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ মানে এক্স স্কোয়ারটা এখানে রেখে দিলাম এবং সাইন এক্সটা অবকলন হবে, উল্টো ঘটনাটা হবে, আমি সেম ওখানে রিপিট করে দিয়েছি। আচ্ছা তাহলে এখানে সাইন এক্সটা কি, ওটার মতো থাকলো, ওটার মতো থাকলো, তাই না? খুব ভালো। এবার এক্স স্কোয়ার অবকলন কি হবে, 2x। এবার দেখো আমি একবারে করে দিলাম, এবার এটা শিখতে হবে তো, পাওয়ারের 2 আছে, এই যে পাওয়ারের 2 আছে সেটা সামনে আসলো, এবার এক্স এর পাওয়ারে কি হবে, 2 থেকে 1 বাদ যাবে, 2 থেকে 1 বাদ গেলে কত হবে, 1ই হবে, তো সেটা আমি লিখিনি, আমি ডিরেক্ট আমি করে দিয়েছি কি, এক্স রেখে দিয়েছি, প্লাস এক্স স্কোয়ার, আর সাইনের অবকলন করলে কি পাবো, cos x, হয়ে গেল আমার অ্যান্সার। চলো এবার হচ্ছে দুটো এক্সাম্পল আরো করি, যা শিখলাম সেগুলো মিলেমিশে দেখা যাক, তাহলে আমাদের আজকের পার্টটা হয়ে যাবে। একটা এক্সাম্পল এরকম করো, এগুলো কিন্তু লাগবেই লাগবে, হ্যাঁ অবকলন ভালো করে শিখতেই হবে। ধরো এরকম আছে y⁴, দেখো এবার হঠাৎ করে y চলে আসলো, এতক্ষণ x দিয়েই x এর কিছু উপরে ছিল, এবার নাকি y চলে আসলো, আর y এর পরে 4, আমি তোমাকে বলে দিচ্ছি y টা হচ্ছে x এর ফাংশন, মানে আমি এইভাবে লিখলাম y অফ x, y হচ্ছে x এর ফাংশন। এবার এখানে যখন অবকলন করব, প্রথমে নিয়ম নম্বর 1 অ্যাপ্লাই করব, কি, পাওয়ারে যে 4 আছে সেটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, দেখো 1 বাদ দিয়ে দিলাম, নিয়ম নাম্বার 1 যেরকম ছিল আমি অ্যাপ্লাই করলাম। এবার চেন রুলের মতো ভাবো, এবার কি শুধু ওয়াইটার অবকলন হবে। এবার কথাটা হচ্ছে আমি এরপরে আর কিছু করতে পারবো না, কেন করতে পারবো না, কারণ ওয়াই যে এটা শুধু ওয়াই দেওয়া আছে, ওয়াইটাকে এক্স আকারে দেওয়া নেই। যদি কোশ্চেনে বলতো ওয়াই মানে এক্স স্কোয়ার, তাহলে আমি এই ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিয়ে আমি পরবর্তী কাজটা করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু কোশ্চেনে কিছু বলেনি, এটা বলেনি, এটা কিন্তু এটা আমি বোঝানোর জন্য লিখলাম, বলেনি জন্য আমি এতটাই রেখে দেবো, এটাই আমার অ্যান্সার, মানে 4y⁻³ dy/dx। আরেকটা এক্সাম্পল দেখো, ভালো লাগবে, এগুলো এগুলো শেখো, দেখবো প্রথমের দিকে একটু অনেকের কষ্ট হতে পারে, অনেক আবার খুব সুন্দরভাবে তাতে বুঝে যাবে, কিন্তু যাদের কষ্ট হচ্ছে তারা হাল ছাড়লে হবে না, ওটাকে যে জায়গাগুলো বেশি প্রবলেম হচ্ছে মাথা রাখবো, মানে ওখানে আরো বেশি সময় দাও, এই না যে ওটা হচ্ছে না আমার দ্বারা, ও বন্ধ করো আর ঘুম দেই, ওরকম না। এবার একটা এক্সাম্পল দেখো, সময় টি দিয়ে, হ্যাঁ ফিজিক্সে দেখো অনেক জায়গায় টি দিয়ে ইন্টিগ্রেশন অবকলন করতে হবে, ধর এরকম আছে 3t⁻³ 2t² প্লাস 3, এরকম আছে। এর প্রত্যেকটার অবকলন করো, প্রথমে এটা অবকলন করো, আমি এগুলো বারবার সেপারেট করে লিখছি, কিন্তু তোমরাও যখন পুরোপুরি শিখে যাবে তখন আর এইভাবে লেখালেখির দরকার নেই, ডিরেক্ট অবকলন একবারে করে দিবে। তাহলে প্রথমে এটার অবকলন কি আসবে, 3t³, এই দেখো এখানে 3টাকে ডিস্টার্ব করবো না, ও থাকলো ওর মতো, এর পাওয়ারের যে 3 সেটা সামনে আসবে, এই যে আসলো, তারপরে টি এর সাথে গুণ হলো, পাওয়ার থেকে 1 বাদ গেল, হয়ে গেল প্রথমটার কাজ। সেকেন্ডটা 2টা থাকলো, এই সামনে 2টা যেরকম যেরকম আছে সেরকম থাকলো, গুণ দিলাম, পাওয়ারের 2টা এবার সামনে আসবে, আসলো, পাওয়ার থেকে 1 বাদ গেল, আর শেষের এটা তো 0 হবে, কারণ 3 হচ্ছে ধ্রুবক সংখ্যা, চলরাশির সাপেক্ষে ধ্রুবক সংখ্যার অবকলন 0। তার ফাইনালি পাচ্ছি আমি 9t² প্লাস 4t, এটা আমার অ্যান্সার। তো এই অবকলনের নিয়মগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমাদের টেক্সট বইয়ে অবকলনের আরও উদাহরণ আছে, ওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? এই এই নিয়মগুলো জানতেই হবে, মানে জানতেই হবে, লাগবেই লাগবে 100%। আমি কিন্তু বোর্ডসের জন্য বলছি, হ্যাঁ যারা যেই দিবে বা নিট দিবে তাদের হয়তো আরও নিয়ম লাগবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের। ঠিক আছে, আজকে ক্লাস এতটাই। আর কি বললাম, নেক্সট ভিডিও সমাকলনের উপর আসবে না, নেক্সট ভিডিও আসবে একক মাত্রার হচ্ছে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, তারপরে সমাকলনের ভিডিও আসবে। ঠিক আছে।